তো এখন আমি যে সোসাইটিতে বাস করছি, সেই সোসাইটিতে বাস করতে গেলে সেই সোসাইটির যে বিভিন্ন জিনিসপত্র, সেই বিভিন্ন জিনিসপত্র আমার পার্টিসিপেশন থাকা দরকার। কারণ আমি আমার ক্লাসে ছাত্রদেরকে কেবলমাত্র ভাষা শিক্ষা দিচ্ছি, বিষয়টা এমন নয়। নিজের জায়গাটা ছেড়ে অন্য জায়গায় এগিয়ে যাওয়া, কিন্তু সেক্ষেত্রে আপনি আপনার নিজের জায়গাটা ধরে থেকেছেন। এটার কারণটা কি? আপনার ভালোবাসার জিনিসগুলো বেশি প্রায়োরিটি, না আপনার কাছে এটা ম্যাটার করে যে আমার ছাত্ররা আমাকে সে সম্মান, সে নজরে দেখুক এবং তারাও তৈরি হোক? কারণ একটা বিষয় শিক্ষায় শিক্ষিত হবার পরে তাকে সামাজিক স্তরে উন্নীত হতে হবে, না হলে তার কাছ থেকে সমাজ কিছু পাবে না। সে সমাজের প্রোডাক্ট, তাকে সমাজকে ফিরিয়ে দিতে হবে অনেক। তো সেই যে জায়গাটা, এই জায়গাটাতে কিন্তু আমি শিক্ষক হিসাবে আমার সেই সুযোগটা রয়েছে। তাদের এই যে সংযোগ স্থাপনের একটা সুযোগ করে দেওয়ারও একটা সুযোগ আমার মধ্যে রয়েছে পেশাগতভাবে। শিক্ষকের সব থেকে বড় বিচারক কিন্তু ছাত্রেরা। তারা কিন্তু মানে অনেক সময় দেখা যায় আমরা এটাও বুঝতে পারি যে একটা সামগ্রিক স্কুল লাইফে একটা শিক্ষকের সঙ্গে ছাত্রের যে সংযোগ স্থাপন হলো, মানে অনেক সময় সে বিদ্যালয় ত্যাগ করে যখন হয়তো মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় স্তরে যাচ্ছে, বা হয়তো জীবনে সে প্রতিষ্ঠাও পেয়ে যাচ্ছে, সেই জায়গায় যাওয়ার পরে সে কিন্তু আরো ভালো বুঝতে পারে কোন শিক্ষক তাকে কিভাবে প্রভাবিত করেছে। আমার বিদ্যালয়েই প্রায় 22 বছর শিক্ষকতা হতে চলবে। আমার 22 বছর শিক্ষকতার যে একদম প্রথম দিনের শিক্ষকতা এবং আজকের দিনের শিক্ষকতার মধ্যে তো অনেক নানা রকম বদল ঘটে গেছে। আমি একটা জিনিস বারবার বলবো যে শিক্ষক এই সত্তাটা কিন্তু বাকি অন্যান্য প্রফেশনের থেকে সম্পূর্ণ আলাদা। মানে অফিসের এনভায়রনমেন্ট আর স্কুলের এনভায়রনমেন্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। একজন শ্রেণীকক্ষে একজন শিক্ষকের প্রবেশ থেকে তার প্রস্থান, এই সময়টা তার ওই যে লিভিং অবজেক্ট, এই লিভিং অবজেক্টের কখনো কিন্তু কোনো রিপ্লেসমেন্ট হতে পারে না কোনো প্রযুক্তি দ্বারা। হতে পারে হয়তো ক্লাসরুমে প্রযুক্তি। নমস্কার, আপনাদের হ্যালো পৃথিবীর পডকাস্টে, আপনাদের নিজেদের চ্যানেল S2S মিডিয়াতে আমি অনির্বাণ সঙ্গে আছি এবং আমার সঙ্গে আছে একজন বিশেষ মানুষ। যদিও প্রফেশনালি তিনি একজন শিক্ষক, কিন্তু তিনি এমন একজন শিক্ষক যিনি প্রতি মুহূর্তে দাঁড়িয়ে আমাদেরকে সাহায্য করছেন আসল জীবনে শিক্ষা দিতে। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট শিক্ষক, সমাজচিন্তক, সাহিত্যিক এবং সমাজকর্মী এবং আমাদের সকলের পরিচিত স্যার শ্রী সন্দীপন রায় মহাশয়। সকলেই মানে শুরুতে একদম ধন্যবাদ জানাই আন্তরিকভাবে যে এই সারাদিনের স্কেডুলের পর বেরিয়ে এসে, এত প্রেশারের পর বেরিয়ে এসে আমাদের আবদার রাখার জন্য। তো আমি শুরুর যে প্রশ্নটা, যে কোন পরিচয়টা আপনার বেস্ট লাগে, শিক্ষক, সমাজকর্মী, না অন্যভাবে চিন্তক, না লেখক, না আমি একজন সাধারণ মানুষ যে নর্মালি ভালোভাবে বাঁচতে চাই? একদম ওই শেষেরটি, সাধারণ মানুষ যে ভালোভাবে বাঁচতে চাই, ভালো মানুষ হতে চাই। কারণ ভালো মানুষ হওয়াটাও তো একটা প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার মধ্যে আমি যতই আমার এখন যে বয়সটাইতেই পৌঁছই না কেন, এখনো আমাকে অনেকটা পথ এগোতে হবে। এই ভালো মানুষের পথে চলার যে আলো, সেই আলোকে আমাকে নিজের মধ্যে অনুভব করতে হবে। একদম, মানে সত্যি ভালো মানুষ হওয়াটা খুব কঠিন, কারণ এই পারসেপশন আর পার্সপেক্টিভ, এই দুটোর যে দ্বন্দ্ব সবসময় চলছে মানুষের মধ্যে। তো ভালোটা যে কোন সময় মানুষ ভালো, কোন সময় খারাপ, এটা জানা খুবই কঠিন। একদম। তবে এই আলোচনার শুরুতেই আমার একটা দায়িত্ব এবং কর্তব্য রয়েছে যে S2S মিডিয়ার সমস্ত দর্শক এবং শ্রোতৃমণ্ডলীর কাছে আমার তরফ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা। আপনারা সকলে ভালো থাকুন। আর একই সঙ্গে আমার যে সঞ্চালক ভাই এবং একই সঙ্গে হয়তো ছাত্রও রয়েছে, তাকেও জানাই আন্তরিক ধন্যবাদ। এবং এই S2S মিডিয়ার যিনি কর্ণধার সঞ্জয় চক্রবর্তী, তাকেও আন্তরিক কৃতজ্ঞতা। ঠিক। এবার আমরা আসি আমাদের এবার পয়েন্টে। আমরা যেটা আপনার থেকে আমরা অনেক সময় দেখতে পাই, আপনি সোশ্যাল মিডিয়াতেও অনেক অ্যাক্টিভ থাকেন, এট দ্য সেম টাইম আপনার স্কুলেও আপনি অনেক মানে কাজ করেন, প্লাস সমাজের এমন কোনো ইভেন্টস যেগুলোতে হয়তো পার্টিসিপেশন করলে মানুষের চিন্তাভাবনা পরিবর্তন আসতে পারে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই সব কিছু ম্যানেজ করেন কীভাবে? মানে মেন হলো টাইমটা ফ্যাক্টর, কারণ আপনার জন্য সময়টা 24 ঘন্টা, আমার জন্য 24 ঘন্টা, বাকি সবার জন্যই 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে বাকি অনেককে আমরা দেখতে পাই তারা কিছু করতে পারছে না, সেখানে আপনি করেন কী করে? এবং প্রত্যেক জায়গায় ম্যানেজ করা, প্রত্যেক জায়গায় যাওয়া, এটার জন্য কি কোনো স্পেশাল প্ল্যানিং হয়, না এটা অটোমেটিক্যালি নিউরো সার্কিটে হ্যাবিট হয়ে গেছে? না, অ্যাকচুয়ালি কোনো সেভাবে প্ল্যানিং না। আমি যে জিনিসটা ভালোবাসি, সেই জিনিসটা ভালোবাসলে কাজটা করা অনেক সহজ হয়। এক্স্যাক্টলি ট্রু। মানে পেশাগতভাবে আমি তো শিক্ষক। এবারে শিক্ষকতার আমার যে বিষয়, সেই বিষয়টি হচ্ছে ভাষা এবং সাহিত্য। তোমরা সকলেই জানো যে আমি ইংরেজি ভাষা এবং সাহিত্যের ছাত্র এবং আমার বিদ্যালয়েও আমি সেই বিষয়েরই শিক্ষক।
এখন বিষয়টা হচ্ছে কি, আমার বিষয়ের সঙ্গে আমি যে বাকি অন্যান্য কাজগুলো করছি তার একটা কোনো একটা জায়গাতে একটা কিন্তু যোগাযোগ রয়েছে। যোগাযোগ রয়েছে বলতে কি, সাহিত্য তো আমরা জানি যে সাহিত্য সমাজের দর্পণ, লিটারেচার ইজ দ্য মিরর অফ দ্য সোসাইটি। তো এখন আমি যে সোসাইটিতে বাস করছি, সেই সোসাইটিতে বাস করতে গেলে সেই সোসাইটির যে বিভিন্ন জিনিসপত্র, সেই বিভিন্ন জিনিসপত্র আমার পার্টিসিপেশন থাকা দরকার। কারণ আমি আমার ক্লাসে ছাত্রদেরকে কেবলমাত্র ভাষা শিক্ষা দিচ্ছি বিষয়টা এমন নয়, আমি কোনো একটা জায়গাতে আমি তাদেরকে সাহিত্যও পড়াচ্ছি। তো সেই সাহিত্যের যে উপাদান সমাজ, সেই সমাজ থেকে আমি যেটা পাচ্ছি সেটা আমি আমার হয়তো আমার শ্রেণীকক্ষে আমি আমার পড়াশোনার মধ্যে দিয়ে আমি তাদেরকে দিতে চেষ্টা করছি। একই সঙ্গে আবার আমি ছাত্রদের কাছ থেকে, ছাত্রদের পড়াতে গিয়ে আমি যে আমার ভেতরে যে অনুভূতিটা তৈরি হচ্ছে যে এরাই তো আগামী দিনের ভবিষ্যৎ, এরাই বেরিয়ে পড়ে আগামী দিনের আমাদের অভিভাবক হয়ে দাঁড়াবে। তো তাদের কাছ থেকে যে আউটপুটটা আমি পাচ্ছি পড়াতে গিয়ে, তাদেরকে ফিল করছি যেটা আমি, সেই ফিল করতে গিয়ে তাদের ভেতরের যে মনস্তাত্ত্বিক যে মানচিত্র যেটা, সেই মানচিত্রটাকে আমি সমাজে মেলাবার চেষ্টা করি। মানে একটা দেওয়া নেওয়ার প্রক্রিয়া চলতেই থাকে। একদম একদম একদম। এই যে আপনি কথাটা বললেন, যেটা হলো যে আজকে আমি গেলাম, আমি একটা জিনিস দেখলাম, একটা বাচ্চার পড়াতে গিয়ে তার রিয়াকশন, তার রিফ্লেক্স দেখলাম, সেটা আপনার মাইন্ডসেট বা আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে চেঞ্জ করলো। তো এই মর্মে দাঁড়িয়ে আমি একটা আপনাকে প্রশ্ন করছি, একজন শিক্ষক যে আমাদের এই সমাজে আছে, বা আমি যে সমাজ থেকে বিলং করি, বা আমার এই যে শহর, আপনারা মানে যে প্রাণের শহর সিউড়ি, তো সেই জায়গায় দাঁড়িয়ে একজন শিক্ষক শুধুমাত্র কিন্তু ভার্বাল কমিউনিকেশন করে না, সে কিন্তু ছাত্রদের সাথে নন ভার্বাল কমিউনিকেশন করে। ঠিক কীরকম? আমি আপনাকে একটা উদাহরণ দিই। যেমন ধরুন, আপনি আমার শিক্ষক, আপনি আমার টিচার। তো সেক্ষেত্রে কিন্তু আমি যে 2009 সালে বা 10 সালে আপনার সাথে অ্যাজ এ স্টুডেন্ট কানেক্টেড ছিলাম, তারপরে কিন্তু আমি আপনাকে ভুলে জানি, তারপরে কিন্তু আমি আপনাকে অবজার্ভ করি, আজও অবজার্ভ করি। হয়তো সেটা আপনি জানতে পারেন, সেটা জানতে পারেন। এটা আমার নিজের আনন্দ। হ্যাঁ, না এটা আনন্দ না, এটা প্রত্যেক ছাত্রই করে, তাদের ফেভারিট টিচার্সদের অবজারভেশন করে। তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রেও তো বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে জীবনের আপোষের অংশও এসছে, বিভিন্ন ক্ষেত্রে আপনার এরকমও কন্ডিশন এসছে হয়তো সেখানে নিজের জায়গাটা ছেড়ে অন্য জায়গায় এগিয়ে যাওয়া, কিন্তু সেক্ষেত্রে আপনি আপনার নিজের জায়গাটা ধরে থেকেছেন। এটার কারণটা কি? আপনার ভালোবাসার জিনিসগুলো বেশি প্রায়োরিটি, না আপনার কাছে এটা ম্যাটার করে যে আমার ছাত্ররা আমাকে সে সম্মান, সে নজরে দেখুক এবং তারাও তৈরি হোক? কোনটা বেশি প্রায়োরিটি? একদম দুটোই হয়তো। ওকে। কারণ কি, আমি তো আমার ছোট থেকেই শিক্ষক হবার একটা প্যাশন ছিল, এবং সেটা হয়তো হতে পেরেছি কিনা জানি না। চেষ্টার মধ্যে, যে কথাটা আমি শুরুতেই বললাম, সেটাও একটা ধারাবাহিক প্রক্রিয়া, চেষ্টার মধ্যে থাকা, কারণ শিক্ষক হয়ে ওঠা যায় না। আমি তো সেই স্বামী বিবেকানন্দের কথাটাকেই আবার স্মরণ করব, যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। একটা মানুষের মনের মধ্যে তার একটা সেই সত্তাপূর্ণতা রয়েছে, তার বিকাশ ঘটবে। সেই বিকাশ ঘটানোর ক্ষেত্রে আমরা সহায়ক ভূমিকা পালন করি মাত্র। এখন আমরা কেবলমাত্র একটা জিনিস একটা অনেক সময় ভুল করে ফেলি, ভুল ভেবেও ফেলি হয়তো, যে একটা ছাত্রকে কেবলমাত্র একটা বিষয় শিক্ষাতেই শিক্ষিত হতে হবে। মানে আমি যেটা বলতে চাইছি, সে হয়তো ইংরেজি সে খুব ভালো হলো, কি অঙ্কে খুব ভালো হলো, কি বিজ্ঞানে খুব ভালো হলো, বিষয়টা এমন নাও হতে পারে। সেই বিষয়টা শিক্ষার মধ্য দিয়ে কোনো একটা জায়গাতে তার একটা সামাজিক একটা সংযোগ স্থাপনের একটা সুযোগ কিন্তু থাকা দরকার। একদমই তাই। কারণ একটা বিষয় শিক্ষায় শিক্ষিত হবার পরে তাকে সামাজিক স্তরে উন্নীত হতে হবে, না হলে তার কাছ থেকে সমাজ কিছু পাবে না। সে সমাজের প্রোডাক্ট, তাকে সমাজকে ফিরিয়ে দিতে হবে অনেক কিছু। তো সেই যে জায়গাটা, এই জায়গাটাতে কিন্তু আমি শিক্ষক হিসাবে আমার সেই সুযোগটা রয়েছে। তাদের এই যে সংযোগ স্থাপনের একটা সুযোগ করে দেওয়ারও একটা সুযোগ আমার মধ্যে রয়েছে পেশাগতভাবে। সেইটা আমার একটা তাগিদ, সেই তাগিদ থেকে আমি কাজটা করবার চেষ্টা করি। আর আমি এটা বুঝতে পারি যে একটা শিক্ষকের সবথেকে বড় বিচারক কিন্তু ছাত্রেরা। তারা কিন্তু মানে অনেক সময় দেখা যায়, আমরা এটাও বুঝতে পারি যে একটা সামগ্রিক স্কুল লাইফে একটা শিক্ষকের সঙ্গে ছাত্রের যে সংযোগ স্থাপন হলো, মানে অনেক সময় সে বিদ্যালয় ত্যাগ করে যখন হয়তো মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় স্তরে যাচ্ছে, বা হয়তো জীবনে সে প্রতিষ্ঠাও পেয়ে যাচ্ছে, সেই জায়গায় যাওয়ার পরে সে কিন্তু আরও ভালো বুঝতে পারে কোন শিক্ষক তাকে কিভাবে প্রভাবিত করেছে। একদমই তাই। মানে অনেক সময় একটা ওই অবজেক্টিভ ডিস্টেন্সটাও দরকার হয়, যেটা অনেক সময় আমরা শ্রেণীকক্ষে পাই না। ক্লাস করে যাবার পরে, এই যে তোমার সঙ্গে আমার বহু জায়গায় অনেকবার অনেক কথা হয়েছে, তুমি হয়তো এটাও বলেছো যে কোনো কোনো জায়গায় তুমি আমার দ্বারা প্রভাবিত হয়েছে। একদম একদম। তাহলে এই যে প্রভাবটা নিজের অজ্ঞাতসারে
আমি তোমাকে দিয়েছি বা তুমি হয়তো আমার কাছ থেকে গ্রহণ করেছো, সেটা হয়তো শ্রেণীকক্ষে হয়নি। একদমই তাই। কিন্তু এই যে এই জায়গাটা, এই তাগিদ থেকে আর কোনো একটা জায়গাতে তো মনেই হয় যে অনেক মানুষ আমাকে দেখছেন, অনেক মানুষ চেষ্টা করছেন হয়তো আমার কাছ থেকে কিছু শিখতে, তো আমাকেও তো সেই চেষ্টা করতে হবে, সেই মর্যাদাটা দেওয়ার। একদমই তাই, একদমই তাই। সত্যি মানে এই পয়েন্টে একটা বড় ফ্যাক্টর হলো গুরু কিন্তু একবারই গুরু হয় এবং গুরু সারা জীবনের জন্য গুরু থাকে। ঠিক যেরকম যখন সিনেমায় হিরো এন্ট্রি করে, লাইট জ্বলে, সাউন্ড হয়, বিরাট ধামাকা হয়, তো ওই একটা এন্ট্রি ম্যাটার করে যে হিরো কে, আর হিরোটাকে হিরো বানিয়ে রাখার। ঠিক আমাদের জীবনেও যখন আমাদের বাবা মারা বা আপনাদের কাছে আমরা পৌঁছেছি, যখন আমরা শুরুতে আপনাদেরকে গুরু বলে মেনেছি, প্রত্যেকটা স্টুডেন্টের কাছে কিন্তু গুরুই থাকে, সে সারা জীবনের জন্য। ঠিক তাই, সেই জন্য আমি কিন্তু খুব সচেতনভাবে হ্যাঁ আমার ছাত্রদেরকে আমি প্রাক্তন কথাটা বলি না, কারণ প্রাক্তন বললেই কোনো একটা জায়গাতে বোধহয় একটু অসুবিধা হয়ে যায়। ছাত্র সে ছাত্রই, এবারে ছাত্রের সঙ্গে আমার একটা বন্ধুত্বের জায়গা একটা বয়সের পরে তৈরি হয়। মানে আমি কেবলমাত্র যে ছাত্রদেরকে শেখাতে চেষ্টা করছি তা নয়, আমি নিজেও তো ছাত্রদের কাছ থেকে অনেক কিছু শিখছি। এই যে সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে, মানে আমার বিদ্যালয়েই প্রায় 22 বছর শিক্ষকতা হতে চললো। আমার 22 বছর শিক্ষকতার যে একদম প্রথম দিনের শিক্ষকতা এবং আজকের দিনের শিক্ষকতার মধ্যে তো অনেক নানা রকম বদল ঘটে গেছে। মানে শিক্ষাদানের যে পদ্ধতি, ছাত্ররা যে জায়গার উপরে দাঁড়িয়ে তারা শ্রেণীকক্ষে আসতো বা ওই বেঞ্চে বসে পড়ে যে মানসিকতা নিয়ে পড়াশোনা করছে, যে ভাবনার উপরে দাঁড়িয়ে আছে, তার একটা আমূল বদল ঘটে গেছে। প্রযুক্তি এসে পৌঁছে গেছে। আগে আমরা ডিকশনারি খুঁজে একটা শব্দের অনুসন্ধান করতাম, এখন খুব সহজেই তারা গুগলে গিয়ে জেনে নিতে পারছে। তার বাড়িতে ChatGPT ইত্যাদি নিয়ে সে খুব সহজেই অনেক তথ্য জানতে পারছে, সেটা তো আমরা দেখেছি। যেমন আমি ক্লাসেও বারবার বলতাম যে আমার ফেলুদার যে সিধু জ্যাঠা, ফেলুদারকে তার কোনো একটা জিনিস জানতে গেলে পরে সিধু জ্যাঠার কাছে গিয়ে পড়ে ফেলুদার উইকিপিডিয়া। এখন তারা উইকিপিডিয়া ঝট করে জেনে যাচ্ছে। তো এখন এর কিছু সুফল এবং কুফলও আছে, সেটাও হয়তো আমাদের আলোচনাতে আসবে। কিন্তু অস্বীকার করে তো লাভ নেই যে এটা এখন বর্তমান সমকালীন বাস্তবতা। আমি তো বাস্তবতা থেকে দূরেও সরে যেতে পারি না, তাই আমাদের পড়ানোর যে পদ্ধতি, সেই পদ্ধতিটারও হয়তো বদলের প্রয়োজন হয়ে পড়ে অনেক সময়। ঠিক, একদমই তাই। কারণ পড়ানোর পদ্ধতি মানে শুধুমাত্র পড়ানো তো নয়, তার মধ্যে সেটাকে আত্মস্থ যাতে সে করতে পারে সেটাই দরকার। তো এই জায়গাটায় দাঁড়িয়ে যে প্রশ্নটা আপনি মানে যে কথাটা আপনি বললেন, সেটা হলো যে প্রযুক্তি। তো প্রযুক্তি আগেকার যে পড়ানো, মানে আজ থেকে 15 বছর আগে আপনি যখন পড়াতেন আপনার ক্লাসে, ঠিক আছে, সেখানকার পড়ানো আজ থেকে 15 বছর পর আপনি যখন ক্লাসে ঢুকছেন পড়ানো, সেটার মধ্যে প্রযুক্তির প্রয়োগ কতটা এসছে, বা বাচ্চারা নিজেদের জন্য কতটা প্রযুক্তি প্রয়োগ করছে, বা অ্যাকসেপ্টেন্স অফ দ্য টিচারের যে ডিফারেন্সিয়েশনটা, সেটা আপনি কীরকমভাবে দেখতে পাচ্ছেন, যদি একটু আমাদের বলেন। হ্যাঁ, ঠিক। আমি একটা জিনিস বারবার বলবো যে শিক্ষক এই সত্তাটা কিন্তু বাকি অন্যান্য প্রফেশনের থেকে সম্পূর্ণ আলাদা। মানে অফিসের এনভায়রনমেন্ট আর স্কুলের এনভায়রনমেন্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। একজন শ্রেণীকক্ষে একজন শিক্ষকের প্রবেশ থেকে তার প্রস্থান, এই সময়টা তার ওই যে লিভিং অবজেক্ট, এই লিভিং অবজেক্টের কখনো কিন্তু কোনো রিপ্লেসমেন্ট হতে পারে না কোনো প্রযুক্তি দ্বারা। হতে পারে হয়তো ক্লাসরুমে প্রযুক্তির ব্যবহার হচ্ছে, হতে পারে হয়তো ছাত্র বা ছাত্রী সে অনেক কিছু প্রযুক্তির মাধ্যমে আগে থেকে জেনে আসছে, যেটা হয়তো 15 বছর আগে পুরোটাই হয়তো সে আমার কাছে জানতো, হতে পারে সেটা। কিন্তু মানুষ তো মেশিন নয়। এক্স্যাক্টলি। আর আগামী দিনে মানুষ মেশিন যাতে না হয়ে যায় সেই ব্যাপারেও আমাদের সতর্ক থাকতে হবে। একদমই তাই। যতই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসুক না কেন, ওই ইন্টেলিজেন্সের আগে আর্টিফিশিয়াল শব্দটা থেকেই যাবে। ইন্টেলিজেন্সের যে ন্যাচারাল ইন্টেলিজেন্স, যেটা সেইটার কোনো বিকল্প হয় না। ঠিক। তাই প্রযুক্তি সহায়ক হতে পারে, কিন্তু একটা শ্রেণীকক্ষে শিক্ষক বা শিক্ষিকার বিকল্প কিন্তু কখনোই কোনো প্রযুক্তি হতে পারে না। ঠিক না, প্রযুক্তির সাহায্যে হয়তো শেখাটা তার একটা জায়গায় পৌঁছতে পারে, কিন্তু কোনোভাবেই প্রযুক্তি তাকে সম্পূর্ণ শিখিয়ে দিল, এটা কখনো হবে না। ঠিক। এবারে ওই প্রযুক্তির যে বাস্তবতা, সেই বাস্তবতাকে আমাকে মেনে নিয়ে আমার পড়ানোর হয়তো পদ্ধতিগত কিছু পরিবর্তন ঘটবে। বিশেষ করে আমার বিষয় যেটা, আমার বিষয়ের ক্ষেত্রে যে ভাষা এবং সাহিত্যের ক্ষেত্রে আমি কিভাবে কথা বলি, একটা টেক্সট যখন পড়াচ্ছি, টেক্সটটা সঠিক উচ্চারণ কি হওয়া উচিত, এগুলো কিন্তু আমরা নিজেরাও, আমি যখন ছাত্র ছিলাম আমি তো সেই সমস্ত মাস্টারমশাইদের কাছ থেকে শিখেছি যাঁরা প্রবাদ প্রতিম শিক্ষক, যাঁরা কিভাবে উচ্চারণ করছেন, কিভাবে হাঁটছেন, কিভাবে চলছেন, সব মিলিয়ে তার পোশাক আশাক, এই সমস্ত ব্যাপারটা কিন্তু একটা কোনো একটা জায়গাতে আমার মনের মধ্যে একটা তৈরি করে দেয়, একটা চেহারা তৈরি করে দেয়। মানে তুমি দেখবে যে অনেক সময় অনেক সাবজেক্ট টিচারের চেহারা অনুযায়ী সাবজেক্টের চেহারা হয়ে যায়। এক্স্যাক্টলি। মানে অঙ্ক সাবজেক্টটার চেহারা কেমন,
অঙ্কের শিক্ষক বা শিক্ষিকার চেহারা কেমন সেরকম। একদমই তাই। একই রকমভাবে ইংরেজি বা ইতিহাস বা ভূগোল বা বিজ্ঞান তার ক্ষেত্রেও কিন্তু এই একই জিনিসটা লক্ষ্য করা যায়। তাই প্রযুক্তির মাধ্যমে একটা কোনো একটা জায়গাতে একটা যোগাযোগ, একটা সংযোগ স্থাপন হয় ঠিকই, কিন্তু জীবন্ত একটা উষ্ণতা, সেই উষ্ণতাটা কিন্তু ক্লাসরুম ছাড়া কোনোভাবেই প্রযুক্তির মাধ্যমে কেবলমাত্র হয় না। ঠিক, মানে সেটার জন্য যে এনভায়রনমেন্ট বা যেগুলো দরকার সেটাকে মানে সেই জায়গায় নিয়ে আসার জন্য একদম ওই যে ক্লাসরুমে একটা বেঞ্চে 4জন কি 5জন বসে আছে, এরকম হয়তো এই পাশে 15টা বেঞ্চ, এ পাশে 15টা বেঞ্চ ভর্তি ছাত্ররা বসে আছে, ওই যে জায়গাটাতে। আর কেবলমাত্র তো ক্লাসে যে বিষয় শিক্ষায় শেখানো হয় তা তো না, ওই যে একসঙ্গে একটা কোঅপারেশনের জায়গা, আমি থেকে আমরা হয়ে ওঠার জায়গা, অ্যাডজাস্টমেন্টের জায়গা। ওই যে একটা বেঞ্চে হয়তো 3জন বসলে সুবিধা হয়, কিন্তু ওই যে 4জন বা 5জন বসলো, ওই বসার যে কষ্টটা, সেই কষ্টটাও কিন্তু তার জীবনের সহনশীলতার একটা শিক্ষা দেয়। এক্স্যাক্টলি কোপিং যে কথাটা আমরা এক্স্যাক্টলি তাই। এই কোপিং ব্যাপারটা তখনই পসিবল হয় যখন সে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস ঠিক করবে। তাই, কারণ কি আমরা তো বেঁচে থাকতে গেলে সবসময় আমাদের সবকিছুই যে অনুকূল পরিবেশ আমরা পরিস্থিতি পাবো তা না, বরঞ্চ অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যেই আমাকে থাকতে হবে, এবং সেই প্রতিকূল পরিস্থিতিকে কিভাবে অনুকূল করব সেটাও কিন্তু আমার একটা চ্যালেঞ্জ, এবং এটাই জীবনের সবথেকে বড় শিক্ষা। একদম ওই যে কথাটা পরিপূর্ণতার যে বিকাশ সাধারণত এটাই। আর আমি যে কথাটা বলছিলাম যে আর কেবলমাত্র যে বিষয় শিক্ষায় শিক্ষিত হয়েই সকলে দারুণভাবে ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে তা না। একটা ছাত্রের মধ্যে তো এই আজকে বিরাট কোহলি আবার দ্বিতীয়বার সেঞ্চুরিটা করলো, বিরাট কোহলি সেঞ্চুরিটা করার পরে তার ওই যে লাফিয়ে ওঠাটা, এটাও শেখার দরকার আছে। এই যে আর কয়েকদিন পরে মেসি ভারতবর্ষে আসবে, কলকাতাতে আসবে, ওই যে মেসি যেভাবে ওয়ার্ল্ড কাপটা চ্যাম্পিয়ন করলো একটা দলকে একাই নিয়ে গিয়ে, এটাও তো কোনো একটা ছাত্রের গুণের মধ্যে থাকতে পারে। অরিজিৎ সিং এত ভালো গান গাইছে, এগুলো তো তার প্রতিভার মধ্যে আছে। তাহলে কোনো একটা জায়গাতে কিন্তু শ্রেণীকক্ষে এই জায়গাগুলো খুঁজে পাওয়াটাও আমাদের একটা কাজ। আর এই জায়গাটা কখনো কিন্তু ওই চ্যাটজিপিটি বা গুগল আমাদের দিতে পারবে না, ওটা দিতে পারবে কিন্তু সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকায়। ঠিক না, মানে আমার এটা শুনে খুব ভালো লাগলো যে মানে এরকম আমি অনেকদিন পরে কোনো শিক্ষকের সঙ্গে কথা বলছি যেখানে আমি এটা শুনতে পেলাম যে বিরাট কোহলি যার হওয়ার ক্যাপাসিটি সে বিরাট কোহলি হোক, যার ইংরাজিতে 100 নেওয়ার আছে সে 100ই নেই, ঠিক তাই। আর যার হয়তো সচিন টেন্ডুলকার হওয়ার আছে সে সেটাই করুক, বা ভালো গান গাইলে অরিজিৎ সিং হওয়ার থাকলে সে সেটাই হোক। ঠিক তাই, ঠিক আছে। এবং আমাদের তো এটা কাজ একদমই তাই, কারণ সবসময় হয়তো শিক্ষার মাধ্যম বা শিক্ষার যে প্রসিডিওর আমাদের ইউজ করা হয় ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমরা দেখি কনস্ট্যান্টলি আমাদের প্রথম থেকে শেষ অবধি পড়ানোর যে সিস্টেম এক্সিস্ট করে সেখানে বারবার বোঝানো হয় তুমি এটা পড়ে নাও, এই স্তরের পর এই স্তরে গেলেই তুমি আনন্দ হবে, এই স্তরের পর ওই স্তরে গেলেই তুমি আরাম পাবে, এই স্তরের পরে ওই স্তরে গেলে স্বাধীনতা তোমার জন্য আটকে আছে। এটা আমরা দেখে বড় হয়েছি আমার জেনারেশনে, যারা আসলে কি ওই একটা ইঁদুর দৌড়, এক্স্যাক্টলি ইঁদুর দৌড়। আসলে কিন্তু সময় সমাজ হয়তো তাকে বাধ্য করছে। এক্স্যাক্টলি, কিন্তু প্র্যাকটিক্যাল রিয়েলিটি ইজ ডিফারেন্ট। প্র্যাকটিক্যাল রিয়েলিটি বারবার আমাদেরকে এটাই বলে তুমি এস্টাবলিশমেন্ট নিয়ে আসো, ঠিক তাই, যেখানে তুমি সোশ্যালি রেকগনাইজড, ইউ আর আর্নিং সাম গুড অ্যামাউন্ট অফ মানি, এবং তুমি স্যাটিসফাইড। এক্স্যাক্টলি, অনেস্টি তো অবভিয়াসলি দরকার, ওটাই প্রথম দরকার, উইথ এথিক্স এন্ড মোরালিটি। ঠিক তাই, এথিক্স মোরালিটি এগুলো নিয়ে আমার ভেতরের যে সুপ্ত প্রতিভা আছে সেটা একদম সরাসরি একাডেমিক্যালি হতে পারে, নন একাডেমিক্যাল শব্দটা ইউজ করছি না, কারণ একটা সময়ে আমরা জানতাম যে এই যে বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস এগুলো শ্রেণীকক্ষে একটা সময় বলা হতো কি এক্সট্রা কারিকুলার, শব্দটা চেঞ্জ হয়ে কো কারিকুলার হয়ে গেছে। এক্সট্রা শব্দটা নেই, একটু অসুবিধা ছিল, কো কারিকুলার মানে ওর সঙ্গেই যাবে। এক্স্যাক্টলি, তাই একটা ছাত্র বা ছাত্রীর মধ্যে সেই ক্ষমতার বিকাশগুলোও কিন্তু হওয়া দরকার। আর কেবলমাত্র আমরা অনেক সময় আরও একটা জিনিসে একটু আমাদের ভুল বোঝাবুঝি হয়ে যায়, আমরা যে ভালো ছবি আঁকছে আমরা হয়তো তাকে এই প্রত্যাশাটা করছি সে হয়তো বড় হয়ে নন্দলাল বসু হবে কি ভ্যান গগ হবে, সকলেই তো সেই জায়গায় পৌঁছবে না, হবে না, হওয়া সম্ভব নয়। কিন্তু তার ওই ছবিটা আঁকা দরকার কেন? ছবিটা আঁকা দরকার এই কারণেই তার কল্পনার একটা বিকাশ, একটা স্পেস থাকা দরকার। ওই যে মোবাইল দেখবে অনেক সময় হয় কি, মোবাইল যখন ফোন মেমোরিটা বা চিপ মেমোরিটা খুব ভর্তি হয়ে যাচ্ছে তখন ফোনটা হ্যাং করে যায়, ওই স্পেসটা পায় না বলে। আমাদের এই যুক্তিবদ্ধ জীবনের মধ্যে বাঁচতে বাঁচতে অনেক সময় হ্যাং করে যাওয়ার ভয় থাকে। আমাদের মনের মধ্যে যদি এই সমস্ত কাজগুলো একটু একটু করে বিকাশ ঘটে না, তাহলে যেটা হবে কি আমাদের যে টোটাল সফটওয়্যার, যেটা বেঁচে থাকার যে সফটওয়্যার, সেই সফটওয়্যারটা হ্যাং করবে না। সেটা হবে কি তার একটা অবকাশ পাবে, সেই অবকাশের মধ্যে সে অনেক কিছু করতে পারবে। এই যে নতুন কিছু হচ্ছে না, অনেক সময় আমরা বলি রিমেক হচ্ছে, রিমিক্স হচ্ছে, এটা কেন হচ্ছে? কালজয়ী কিছু করতে গেলে তো নতুন করে তাকে ভাববার অবকাশ দিতে হবে,
একদমই সেটা বিজ্ঞানের কোনো আবিষ্কারই হোক। কি আমরা অনেক সময় দেখছি কি ছাত্রদের অনেক সময় এই প্রবণতাও একটা তৈরি হয় যে একটা ভালো হয়তো প্যারাগ্রাফ লিখে দেবেন মাস্টারমশাই, সেই প্যারাগ্রাফটাকে মুখস্থ করে সে পরীক্ষায় লিখে নাম্বার পেয়ে গেল। কিন্তু তাকে যদি আমি নিজে লেখার ক্ষমতাটা তৈরি করতে না দিই তাহলে তো সে কোনোদিন নতুন করে লিখবে না। একদমই তাই। ঠিক একই রকমভাবে তাকে ওই যে একটা বিজ্ঞানের কোনো একটা গবেষণার যে জায়গায় তাকে স্বাধীনতা দিতে হবে, মানে শৃঙ্খলের মধ্যে একটা আকারের পার্থক্য থাকে। একদম, মানে অনেক সময় আমরা শৃঙ্খলাবদ্ধ জীবন করতে গিয়ে শৃঙ্খলটা পুড়িয়ে ফেলি, সেটা কিন্তু একটা ছাত্রছাত্রীর জীবনে অনেক সময় অসুবিধারই কারণ হয়ে দাঁড়ায়, আমাদের জীবনেও অবশ্যই, নাগরিক জীবনেও তাই। এক্স্যাক্টলি, আমরাও তো কোনো সময় ছাত্রছাত্রী ছিলাম। ঠিক। তো আমি এইখানটা দাঁড়িয়ে এই জিনিসটা আমি শুনলাম, আমি জানতে চাইবো আপনি একজন শিক্ষক এবং আপনি লং টার্ম এত বছর ধরে আপনি পড়াচ্ছেন, আর 1-2 বছর গেলে 2 যুগ অলমোস্ট হয়ে যাবে আপনার এই প্রফেশনে, এবং আপনি ছোটো থেকে প্যাশনেট অবস্থায় প্যাশনেট ছিলেন এই কাজটায় আসার জন্য। তো আপনার মোতাবেক শিক্ষা সংজ্ঞাটা কি? শিক্ষা কোনটাকে আমরা বলবো বা কোনটাকে আমরা ডিফাইন করবো যে শিক্ষা মানে এইটাকে বলে? আমি কিন্তু এডুকেশন শব্দটায় যাচ্ছি না, ঠিক, কারণ সেটা টার্মিনোলজির মিনিং ডিফারেন্ট। বাংলার শিক্ষাটা কিন্তু অনেক বেশি অনেক হয়তো ব্যাপক স্পেকট্রামে থাকে। হ্যাঁ, সেই জায়গায় শিক্ষার সংজ্ঞাটাকে আমরা কি বলবো? আমি নিজে যেটা, আমি প্রথমেই স্বামী বিবেকানন্দের কথা বলেছি, রবীন্দ্রনাথের শিক্ষা চেতনার ভাবনা থেকে যদি আমরা সম্পৃক্ত হই তাহলেও বলবো একই কথা, যে শিক্ষা হচ্ছে একটা মানুষের ভেতরের যে গুণাবলীগুলি রয়েছে সেই গুণাবলীগুলিকে তার ভেতরের একদম লুকিয়ে থাকা গুণটিকে খুঁজে বার করে সেটাকে প্রকাশ করবার যে সুযোগ, সেটাই শিক্ষা। মানে আমি যেটা বলতে চাইছি, একটা জঙ্গল থেকে বাগান তৈরি করার একটা প্রক্রিয়া। মানে আমরা জানি আগাছা অনেক তৈরি হয়ে যায় জঙ্গলে, মানে আমরা কোনো একটা ফাঁকা যদি মাটির জায়গা রেখে দিই তাহলে দেখবো সেখানে অনেক গাছ জন্মে যাচ্ছে কোনো রকম যত্ন ছাড়াই। বাগানের মালি তিনি কি করেন? তিনি এসে পরে কোন গাছটা রাখবো কোন গাছটা রাখবো না সেটা প্রথমে ডিসাইড করেন। কিভাবে ডিসাইড করেন? যেটা সঠিক গাছ এবং আগাছা, এই দুটির মধ্যে আগাছাগুলিকে তিনি কেটে ফেলেন। যে গাছটা রাখা হবে সেই গাছটার ক্ষেত্রেও তিনি কি করেন? তিনি গাছটার কতটা উচ্চতা অবধি গাছটা বাড়বে, তার দৈর্ঘ্য প্রস্থ কতটা হবে সেটা ঠিক করেন। প্রুনিং যেটাকে বলা হয়, সৌন্দর্যায়ন করা। তাহলে একটা মানুষের ভেতরে অনেক দোষ গুণ আছে, কারো হয়তো দোষের সংখ্যা বেশি, গুণের সংখ্যা কম, কারো বা উল্টোটা। তাহলে শিক্ষা হচ্ছে সেই প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে ওই দোষের সংখ্যাটাকে কমিয়ে গুণের সংখ্যাটাকে বাড়ানো। ঠিক, মানে একদম গুরুদেবের কথা বলতে গেলে যে বাঘ আর সিংহকে এক খোয়ারে দিয়েছে পুরে, তো ঠিক ওই বাঘ আর সিংহকে যে এক খোয়ারে দেওয়া আছে সেই খোয়ারটার মধ্যে যে মানুষটা এক্সিস্ট করছে বা যে মানুষটাই হলো ওই খোয়ারটা, তাকে মানুষের মতন জায়গায় নিয়ে আসে। ঠিক তাই। মানে আমরা অনেকেই ভাবি যে মনুষ্য গৃহে জন্মগ্রহণ করলেই বোধহয় মানুষ হয়ে উঠলাম, তা না। মানুষ হয়ে ওঠার প্রক্রিয়াটা একটা দীর্ঘজীবন প্রক্রিয়া। সারা জীবন ধরেও একটা মানুষের সেই মেন্টাল ম্যাচুরিটি আসে না। অনেক সময় দেখা যায় আমরা আমাদের ছাত্রদের মধ্যেও কিছু ছাত্রকে দেখতে পাই অসম্ভবভাবে সে মেন্টালি ম্যাচিওর, আমরা বড়রা হয়তো অনেকেই সেই ম্যাচুরিটি নেই। তাহলে তার মধ্যে ওই যে মনুষ্যত্বের বিকাশটা হয়তো ঘটে গেছে অনেকটা। তাহলে শিক্ষা হচ্ছে সেই জায়গাটা, যে জায়গাটাতে তার ওই যে ম্যাচুরিটি, হ্যাঁ, আলো অন্ধকারের এই যে দোলাচল, সেই দোলাচল থেকে আলোর পরিমাণটা বাড়িয়ে অন্ধকারটাকে কমিয়ে ফেলা। আর আমাদের শিক্ষকদের কিন্তু কাজই হচ্ছে সেই জায়গাটাকে তৈরি করা। ঠিক, মানে তার চিন্তা ভাবনা স্বচ্ছতা যেন সে খুব সহজে। একদম একদম ঠিক। আমি এই জায়গাটাতেই আমি আপনাকে জিজ্ঞেস করবো যে, যেমন আমি আগেও বললাম আপনাকে যে আর 2 বছর পেরোলে আপনার 2 যুগ হচ্ছে পড়াতে, তো 2 যুগ আগে এবং 2 যুগের পরে, বা এই যে টেনিয়ার অফ টাইম আপনি আপনার জায়গায় কাজ করছেন, তো ছাত্রদের মানসিক যে পরিবর্তন আপনারা অবজার্ভ করছেন বা আপনি দেখছেন বা আমরাও দেখতে পাই, আমরা তো পেপার পেনে দেখতে পাই, আমরা তো ফিজিক্যালি দেখতে পাই না, খুব কম দেখতে পাই। তো ছাত্রদের যে মানসিকতার পরিবর্তন হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন, বা এটা সোশ্যালি যে আউটপুটটা আসছে সেটা কতটা ভ্যালিড, আর কোন জায়গাটায় কিছু পরিবর্তন গেলে যদি কোনো উপদেশ আপনি যদি দিতে পারেন, যাতে করে বাচ্চারা তাদের সেই মেন্টাল ট্রমা বা মেন্টাল ইস্যুস বা দ্য থিংস দে আর ডুইং ফর দ্য মেন্টাল প্রবলেমস যেন সেটা তারা না করে, একটু যদি আমাদের বলেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে কি, বিদ্যালয় হচ্ছে সমাজেরই একটা অংশ, বিদ্যালয় নিজেই একটা সমাজ। আবার বিদ্যালয় হচ্ছে একটা ছাত্র বা ছাত্রীর জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সমাজ। কেন? কারণ সে দীর্ঘ 12 থেকে 13টা বছর সে কিন্তু বিদ্যালয়ে থাকে।
এক্স্যাক্টলি। এবং আমরা দেখেছি যে একটা 5 to 12 মানে লং টার্ম। একদম। এবং তুমি দেখবে মানে তোমার জীবনের তুমি যত তোমার বয়স বাড়বে, তুমি যদি তোমার পেছনের পাতাগুলোকে উল্টাও, তাহলে দেখবে তুমি সেই পাতাগুলোতে গিয়ে তুমি বেশি মনোনিবেশ করবে যে পাতাগুলো তোমার ওই স্কুল জীবনের কথা বলেছে। একদম। আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো এটার পরে, হ্যাঁ। বলুন, তারপর আমি শেয়ার করছি। তো এখানে কি আসলে কি ছাত্র জীবন হচ্ছে এমন একটা জীবন যে জীবনে সে কিন্তু অনেক সময় আমরা দেখি বাবা মার থেকেও শিক্ষক শিক্ষিকাকে তারা অনেক বেশি মেনে চলে। তো এখন যেটা আমরা অস্বীকার করে লাভ নেই, বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে মানুষের জীবনের কিন্তু যেমন যোগাযোগের একটা অসম্ভব বিপ্লব ঘটেছে, তথ্য জানার একটা বিপ্লব ঘটেছে, একই সঙ্গে মানুষের জীবনের কিন্তু ব্যস্ততাও খুব বেড়ে গেছে। সিক হারি অ্যান্ড ডিভাইডেড এমস ইংরেজ কবি বলেছেন। তো সেই সিক হারি অ্যান্ড ডিভাইডেড এমস, অসুস্থ ব্যস্ততা এবং যেটাকে বলে একদম, এবং হচ্ছে কি লক্ষ্য বহুদিকে লক্ষ্যটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে ছাত্রদের ক্ষেত্রে একটা জিনিস আমি লক্ষ্য করি, যেটা হয়তো প্রথম দিকে কম পেতাম, এখন পাই বেশি, সেটা হচ্ছে ছাত্রদের মধ্যে অস্থিরতা খুব। টানা অনেকটা সময় ধরে কোনো কিছু শেখার আগ্রহটা কিন্তু তাদের কমে আসছে। এটা এই ব্যস্ততার একটা কারণ। টেস্ট ক্রিকেট থেকে যে কারণেই T20 এলো, T10ও কয়েকদিন আগে সৌদি আরবে খেলো। ঠিক তাই। নাটক থেকে অনুনাটক, কবিতা থেকে অনুকবিতা, গল্প উপন্যাস, উপন্যাস পড়ার লোক কমতে কমতে গল্প, গল্প থেকে আস্তে আস্তে অনুগল্প, এখন তো মোবাইলে রিলস, শর্টস। তাহলে এই যে অস্থিরতার একটা কিন্তু রিফ্লেকশন হচ্ছে এগুলো। একদম। এখন সমাজও অস্থির হয়ে উঠছে। কেউ টানা অনেকটা সময় ধরে একটা কিছু পড়বে, জানবে, শিখবে, সেই মানসিকতাটা কিন্তু কমে যাচ্ছে। এই যে ছাত্রদের মধ্যে কিন্তু এই প্রবণতাটা আসছে। এখন ছাত্রদেরকেই কেবলমাত্র আমরা তো এই ব্যাপারটার জন্য দোষ দিতে পারি না। দোষ দেওয়ার ক্ষেত্রে হয়তো সামাজিক যে পট পরিবর্তন ঘটছে, যে বদলটা ঘটছে, সেটাও একটা ব্যাপার। আর সামাজিক অভিভাবক যারা, তাদেরকেও কিন্তু এই ব্যাপারটাতে একটু বেশি নজর দেওয়া দরকার। কারণ মানে সামাজিক অভিভাবক বলতে আমি এই কথাটাই বলতে চাইছি, যারা আমাদের সমাজে অভিভাবক হিসাবে রয়েছেন। মানে একটা বিষয়, অভিভাবকদেরকেও সহনশীল হতে হবে, সামাজিক অভিভাবকদেরকেও আরও বেশি দায়িত্বশীল হতে হবে। আর বিদ্যালয়ের ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে, বিদ্যালয়ের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কিন্তু একটা সিস্টেম মেনে চলার একটা যে প্রবণতা, সেই প্রবণতাটার একটু অনেক সময় হয়তো একটু অন্যরকম ব্যাপার এসে যাচ্ছে। সেটার ক্ষেত্রে কিন্তু বদল হওয়া মানে দরকার। মানে অনেক সময় কি হয়, এই যে একটা শিক্ষক শিক্ষিকা ছাত্রীদের কোনো শাস্তি প্রদান করলেই যে হিউম্যান ক্রাই তৈরি হয়ে যায়, সেই জায়গাটার ক্ষেত্রে মানে অনেক সময় একটা অন্যরকম দ্বিধা ইতস্তত বোধ কাজ করে। সেই কাজটা হয়তো একটা ছাত্রছাত্রী শাসনের ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায়। সেগুলোও কিন্তু মানে একটা সময় হয়তো খুব দেদার সেই ব্যাপারটা, সেই শাসনের জায়গাটা ছিল, এখন কিন্তু কোনো একটা জায়গাতে আইন কানুনের কারণে হয়তো একটু দ্বিধা এসে যাচ্ছে অনেকে। একটা শিক্ষক বা শিক্ষিকা ছাত্র বা ছাত্রীকে শারীরিকভাবে মারধর করলে এটা কখনোই কাম্য নয়। কর্পোরাল পানিশমেন্ট তো সবসময় নিন্দনীয়, কিন্তু কোনো একটা ঘটনার নিরিখে সামগ্রিক শিক্ষক শিক্ষিকারা যদি তাদের এই শৃঙ্খলার জায়গা থেকে দ্বিধা কাজ করে তাদের মানে শাসন করতে, তখন কিন্তু তাদের একটা অসুবিধা তৈরি হয়ে যাওয়ার ভয় থাকে ছাত্রছাত্রীদের জীবন তৈরির ক্ষেত্রে। কারণ বিদ্যালয়ের শৃঙ্খলা কিন্তু একটা ছাত্রকে গোটা জীবনের শৃঙ্খলার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে দেয়। একদম একদম। মানে আমরা দেখেছি যে ছেলেটি বা যে মেয়েটি যে বিদ্যালয়ে পড়ে, সেই বিদ্যালয়ে যে গোটা বিদ্যালয় জীবনে খুব শৃঙ্খলাবদ্ধ একটি জীবনযাপন করে এলো, সে কিন্তু সারা জীবনই একটা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করে আসছে। একদমই তাই। এই জায়গাগুলো সমাজের অস্থিরতার কারণে, ব্যস্ততার কারণে, এবং অস্বীকার করে লাভ নেই আরও একটা জিনিস, সেটা হচ্ছে মোবাইল ফোন এসে যাবার পরে কিন্তু মোবাইল যেমন আমাদের অনেক কিছু এনে দিচ্ছে, কিন্তু মোবাইল অনেক কিছু আমাদেরকে অসুবিধাতেও ফেলে দিচ্ছে। একটা ছাত্রছাত্রীর হাতে মোবাইল ফোন এসে যাওয়াটা কিন্তু মানে প্রি মোবাইল ফোন ইনভেনশন আর পোস্ট মোবাইল ফোন ইনভেনশন, মোবাইল পূর্ববর্তী ছাত্র সমাজ আর মোবাইল পরবর্তী ছাত্র সমাজের মধ্যে একটা ব্যাপক পার্থক্য রয়েছে। তারা ভাবছে যে আমি মোবাইলে সব পেয়ে যাব, কিন্তু মানে আমরা একটা জিনিস বুঝতে পারি না, মোবাইল হচ্ছে আমাদের বাড়িতে কি হয়, বাড়িতে বসার ঘর একটা আলাদা থাকে, বাড়িতে শোয়ার ঘর একটা আলাদা, পড়াশোনার ঘর একটি আলাদা,
বাড়িতে উপাসনার একটি ঘর আলাদা, পূজার্চনার জন্য ঘরটি আলাদা, আবার বাথরুমের স্থানটাও আলাদা। কিন্তু মোবাইলে আমরা কি দেখছি, মোবাইলে সব ঘরগুলোই একসঙ্গে খোলা, কোনো তার মধ্যে বন্ধ দরজা নেই, কম্পার্টমেন্টালাইজেশন যেটা সেটা নেই। যার ফলে একটা ছাত্র বা ছাত্রী যে মোবাইল থেকে শিখছে না কিছু তা না, তারা শিখছে অনেক কিছু, জানছে অনেক কিছু, কিন্তু জানতে গিয়ে শিখতে গিয়ে ওই ঘরগুলোর মাঝের যে দেওয়াল, ঘরগুলোর মাঝের যে দরজা, সেই দরজাগুলো খোলা থাকায় তারা অনেক সময় এমন কিছু শিখে ফেলছে, এমন কিছু জেনে ফেলছে যেটা হয়তো তাদের কিন্তু প্রকৃত শিক্ষার ক্ষেত্রে অন্তরায় তৈরি করছে। এবং মোবাইল প্রবণতা, ওই যে মোবাইলেই আমি সব জেনে নিতে পারবো, এটা অবশ্যই কিছুটা পোস্ট কোভিড পিরিয়ডেও হয়েছে। কোভিড পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের হাতে মোবাইলটা এসেছে বেশি, এটা সেই সময় থেকেই হয়তো আরও একটা মানে এই প্রবণতার যে ত্বরান্বিত হয়েছে ব্যাপারটা, এটাও একটা পরিবর্তন। তুমি যে প্রশ্ন করেছিলে সেই প্রশ্নের উত্তরে বলতে পারি। ঠিক। আমি এখানে একটা শুধু জিনিস জিজ্ঞেস করি, যখন আপনি এত সুন্দর একটা কথা বললেন, দুটো পয়েন্ট, দুটো ফ্যাক্টর, এটা আমি আপনার ওপিনিয়নটাই চাইছি। একটা হলো অ্যাডাল্টিং আর একটা হলো পেরেন্টিং। ঠিক ঠিক আছে, যে মুমূর্ষু টাইমটাতে আমরা দেখছি যে এই বাচ্চাদের মধ্যে প্রচুর প্রবলেম আসছে, মেন্টাল প্রবলেম, সাইকোলজিক্যাল ইস্যু, এবং তার জন্য আমরা আলটিমেট লং টার্মে গিয়ে কিন্তু বড় বড় মানে ইনসিডেন্ট ফেস করছি। ঠিক, অনেক অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে, যেগুলো হয়তো আজ থেকে মোবাইল, আপনার কথায় মোবাইল নেই যে যুগ, সেই যুগের বাচ্চারা হয়তো ভাবতেও ভয় পেত ঠিক যে তারা আত্মঘাতী হবে এরকম কিছু। তো অ্যাডাল্টিং এর যে ফ্যাক্টরটা, সোশ্যাল অ্যাডাল্টিং এ পিয়ার প্রেশার, যেটা আপনি খুব ভালো করে আপনার নিজের স্কুলে আপনি দেখতে পান, এবং এট দ্য সেম টাইম পেরেন্টিং, কারণ আপনার বয়সে অনেকজন পেরেন্টস আছে যাদেরকেও আপনি দেখতে পাচ্ছেন সোশ্যাল পিয়ারের মধ্যে তারাও আছে। তো এই অ্যাডাল্টিং আর এই মানে পেরেন্টিং, যেটা আপনি বললেন যে আগে মানে গার্জেনরা বলে যেত আরও 2 ঘা এক্সট্রা দিও আমার নামে, এখনকার গার্জেনরা বলে আমার বাচ্চা ফুলের, প্লিজ দেখবেন, সাবধানে রাখবেন, বাচ্চা যা করবে করুক, বাচ্চা ঠিক থাকে। ঠিক আছে, তো এই অ্যাডাল্টিং আর পেরেন্টিং, এই দুটো ফ্যাক্টর মেনলি বাচ্চাদের এই ফ্যাক্টরগুলোতে ইনফ্লুয়েন্স করছে। আপনি কীভাবে দেখছেন, বা আপনার কাছে মনে হয় যে কোন জিনিসটার মধ্যে যদি একটা পেরেন্টস তার বাচ্চাকে নিয়ে আসে, তাহলে তার বাচ্চা সত্যি সত্যিই হয়তো পরিবর্তনের দিকে এগোবে? কোনটা আপনার মনে হয়? ঠিক। এখন কি, একটা ছাত্র যখন বড় হয়ে উঠবে, অ্যাডাল্টিং ইজ অ্যান এসেন্সিয়াল ফ্যাক্টর, ইটস এ বায়োলজিক্যাল টার্ম, ইটস আ বায়োলজিক্যাল ফ্যাক্টর। আবার প্যারেন্টিং ইজ অলসো সোশ্যাল রিয়েলিটি। আমি যখন পিতামাতা, আমি যখন অভিভাবক অভিভাবিকা, তখন আমার তো একটা অতিরিক্ত আকর্ষণ থাকেই আমার ছেলে মেয়ের আরেকটু ভালো করবার ক্ষেত্রে। কিন্তু কোনো একটা জায়গাতে ওই যে কথাটা বললাম, একটা বিষয় শিক্ষায় শিক্ষিত মানেই কিন্তু আমি প্রকৃত শিক্ষিত নই। আমি হতে পারি ইংরেজিতে কি অঙ্কতে কি বিজ্ঞানে বেশি শিক্ষিত, কিন্তু আমি যদি মনে করি যে আমি সামাজিক শিক্ষাতেও শিক্ষিত, তা কিন্তু নাও হতে পারি। একদম একদম। অনেক প্যারেন্টস কিন্তু আমরা সেই সামাজিক শিক্ষায় কিন্তু শিক্ষিত হচ্ছি না। মানে অনেক সময় শুধু তাই নয়, আমরা আমাদের ছেলেমেয়েদের উপরে একটা লক্ষ্যের এত প্রবল চাপ তৈরি করছি, মানে একটু যারা ভালো পড়াশোনা করে যে সমস্ত ছেলেমেয়েরা, তাদের বাবা মারা ছেলেমেয়েটির সামনে এমন একটা লক্ষ্যের মাপকাঠি তৈরি করে ফেলছি অনেক সময় আমরা, যে জীবনের ওইটাই লক্ষ্য, বাকি কিছু আর তোমায় দেখতে হবে না। চারপাশে কিন্তু জীবনের চলার পথে ওই পথ চাওয়াতেই আনন্দ, পথ চলাতেও আনন্দ আছে। আমাকে যেতে যেতে অনেক কিছু দেখতে হবে, শিখতে হবে। কেবলমাত্র লক্ষ্যে পৌঁছানোটাই একমাত্র লক্ষ্য হতে পারে না। এটা একটা ঘটনা, লক্ষ্যে পৌঁছতেই হবে, কিন্তু লক্ষ্যে পৌঁছতে গিয়ে প্রাধান্য দিতে হবে ওটা। কিন্তু একই সঙ্গে আমার যে বন্ধুবৃত্তি, আমার যে সামাজিক বৃত্ত, এই জায়গাগুলোর ক্ষেত্রেও কিন্তু আমার একটা অংশগ্রহণের জায়গা রয়েছে। এর ফলেই যে জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে কি, মানে অনেক সময় অনেক ছেলে মেয়ে তার এমন একটা প্রেশারের মধ্যে দিয়ে যারা সাফল্য পাচ্ছে, এমন একটা প্রেশারের মধ্যে দিয়ে গিয়ে পৌঁছচ্ছে, পরবর্তী ক্ষেত্রে আমরা গিয়ে দেখছি কি, সেই সাফল্য থেকে হয়তো কোনো কারণে সে বিচ্যুত হয়ে গেল, সে মানসিকভাবে নিজেকে কিন্তু স্টেবল রাখতে পারছে না। এই যে তুমি যে কথাটা বললে, অনেক সময় তারা ভুল পথে চলে যাচ্ছে। এখন ভুল পথে চলে যাওয়া যেমন একটা আত্মহনন, আবার অনেক সময় ভুল পথে চলে যাওয়াটা কিন্তু, যে ছেলেটি খুব জীবনে ভালোভাবে করছিল সে একটা বিপথে চলে গেল, সেটাও কিন্তু একটা অন্য পথে চলে যাওয়া হয়। আমরা অনেক ভালো ছেলে মেয়েদের দেখতে পাই, তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে অন্যদিকে চলে যায়। আত্মহননের শব্দটা এই কারণে ব্যবহার করলাম যে এটার প্রচুর পয়েন্টস আছে, আমি হয়তো চাই না অন ক্যামেরা সেটা নিয়ে ডিসকাস করতে। ঠিক তাই। এবারে
মানে সেটা খালি শারীরিক আত্মহনন নয়, অনেক সময় মানসিক আত্মহননও হয়ে যায়। একদমই তাই। একটা মানুষ অন্যরকম হয়ে যাচ্ছে, কারণ তাকে তো বুঝতে হবে যে সে একটা সামাজিক সম্পদ। আর বস্তু আর সম্পদের পার্থক্য তো ওখানেই, যখন একটা বস্তু তার অনেক ইউটিলিটি তৈরি করে, তার উপযোগিতা তৈরি করে, তখনই তো সে সম্পদ। একদমই তাই। তাহলে একটা ছাত্র, সেই জন্য একটা সময় কিন্তু শিক্ষা দপ্তরের, কেন্দ্রীয় সরকারের যে দপ্তর ছিল তার নাম ছিল মানব সম্পদ উন্নয়ন দপ্তর, একদমই তাই। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। তাহলে একটা মানুষকে সম্পদে রূপান্তরিত করার প্রক্রিয়া। তাহলে ওই যে অনেক সময় আমরা ওই প্যারেন্টিংয়ের জায়গা থেকে হয়তো সেই দায়িত্বটা অনেক সময় দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারছি না। মানে আমি তাকে অনেক সময় স্বার্থপর হতেও শেখাচ্ছি। সেই স্বার্থপর হতে শেখাতে শেখাতে একটা সময় তার স্বার্থপরতার কোনো একটা প্রভাব কিন্তু আমার উপরে এসে পৌঁছচ্ছে। আমি যখন আমার ছেলে মেয়েকে স্বার্থপর হতে শিখিয়েছি ওই 1 নাম্বার 2 নাম্বারের জন্য, একটা সময় দেখা গেল ছেলে মেয়ে প্রতিষ্ঠা পেল, কিন্তু তার স্বার্থপরের নমুনাটা সে পিতামাতা হিসেবে আমার উপরেই এমন রাখলো যে আমার আর বলার কিছু থাকলো না। একদমই তাই, একদমই তাই। এইটা ওই যে তুমি যেটা বললে ওই প্যারেন্টিংয়ের একটা অসুবিধা। ঠিক, মানে আমি এই জায়গাটার প্রশ্নটা করার একটাই মূল কারণ, আমরা অনেক সাইকো অ্যানালিসিস করতে গিয়ে আমরা অনেক সময় দেখতে পাই যে বাচ্চারা বলে যে, মানে আমরা একটা খুব পরিচিত হিন্দি গান আছে, পাপ্পা कहते বেটা বড়া নাম করেগা, ঠিক আছে? তো এই পাপ্পা कहते বেটা বড়া নাম করেগা, এই ফ্রেজটার মাঝখানে একটা পয়েন্ট চলে আসে যে पापा ऑल्सो कहते हैं कि बेटा वो काम करेगा जो मैं नहीं कर पाया, saying the dreams on their kids. It's, I really accept this, I really accept it. কিন্তু যে কথাটা আপনি বললেন, যে রিয়েলিটিটা ওপেন আজকে আপনি উন্মোচন করলেন, সেটা কিন্তু খুব ডেঞ্জারাস এবং সেটা খুব প্র্যাকটিক্যাল। ঠিক আছে, ফর 0.5 পিপল ইউজ টু গো ফর কমিটিং সাম ডিফারেন্ট ওয়ার্কআউটস। তার বাবা বলেছে যে আমি এটা হতে পারিনি, তোমাকে এটা হতে হবে, এবারে তোমাকে এটা হতে হবে, এটা খুব ভয়ঙ্কর। ঠিক তাই। এবার তার হয়তো সেই জায়গাটা নেই, নাই থাকতে পারে, তার হয়তো একটা অন্যদিকে রয়েছে, এক্স্যাক্টলি, হ্যাঁ, ক্ষমতা রয়েছে। এবারে আমাদের সমাজকেও দায়িত্বশীল হতে হবে যে একটি ছেলে একটু লেখালেখি করতে ভালো পারে, এখন লেখালেখি করেই সে যদি একটু পেশার জায়গায় পৌঁছতে চায়, আমাদের সমাজকেও কিন্তু এগিয়ে আসতে হবে। সে ওই ছবিটা এঁকে বা লেখালেখিটা করে, কি গানটা গেয়ে, কি যেটা ভালো লাগে, ক্রিকেটটা খেলে কি ফুটবলটা খেলে, তার জন্য একটা উপার্জনের জায়গা তৈরি হয়। এখন বাবা মাদেরকেও তো আমরা দোষ দিতে পারি না, আমাদের সকলেরই মনে হয় যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ছেলেটি বা মেয়েটি একটি ভালো উপার্জনক্ষম একটি জায়গাতে পৌঁছো। ঠিক, কিন্তু সেইটা করতে গিয়ে আমি যদি আমার ছেলেকে বা মেয়েকে এমন একটা প্রেশার টানেলে ঢুকিয়ে দিলাম যে যখন সে টানেল থেকে বেরিয়ে এলো সে পৃথিবীর আর কিছু চিনতেই পারলো না, দেখতেই পেলো না, অনেক কিছু তার বাকি থেকে গেল, শৈশবটা চলে গেল, তার বেড়ে উঠবার চারপাশের যে ফুল আলো বাতাস যেগুলো তার যে বয়সে দেখার কথা ছিল, সে জীবনানন্দ দাস ভুলে গেল। তখন জীবনানন্দ দাস তো অনেক পরের প্রশ্ন। সে মোবাইলে শিউলি ফুল চিনছে, কাশ ফুল দেখছে, পলাশ শিমুল খুঁজছে গুগলে। এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে আমরা এই বাংলায় বাস করি, বিশেষ করে আমরা যারা বীরভূমে বাস করি। হ্যাঁ, মানে যেখানে আমাদের চোখ খুললেই এই ফুলগুলো না দেখলে, অবনীন্দ্রনাথ ঠাকুরের তো কথাতে বলাই আছে যে কোনো একটা জায়গাতে তার শিক্ষার সঙ্গে যদি প্রকৃতির সংযোগ আমরা না ঘটাতে পারি, রবি ঠাকুর যেটা বারবার চেষ্টা করেছেন, তাহলে কিন্তু সেই শিক্ষাটা অপূর্ণই থেকে যাবে। ঠিক, আমি এই জায়গাটাতে একটা প্রশ্ন আপনার কাছে আমি চাইছি করতে। এই যেমন আমরা প্যারাগ্রাফের কথা বলেন, একটু আগে আপনি এটা বললেন যে আমাকে একজন বললো যে স্যার আপনি এটা লিখে দিন, আমি মুখস্থ করে নাম পেয়ে যাবো। ঠিক, প্রতিযোগিতামূলক জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেই বাচ্চাটার এই কথাটা 100% ভ্যালিড, ঠিক, একদম প্র্যাকটিক্যাল পয়েন্টে দাঁড়িয়ে। কিন্তু আবার গুরুদেবের যেহেতু জায়গা বীরভূম, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ছোটোবেলায় দেখেছি যে আমরা যখন ছোটোবেলায় পড়াশোনা করতাম তখন ফরেন কান্ট্রি, মানে ছোটোবেলায় আমরা পড়াশোনা করে বড় হয়েছি, তখন ওই একই জিনিস যখন দেখেছি ফরেন কান্ট্রির, ব্রিটেনের কোনো একটা স্কুলের পড়াশোনা, তখন মানে অনেকটা এজে গিয়ে দেখেছি যে আমার শিক্ষক আমাকে বলেছেন যে বর্ষা নিয়ে একটা জিনিস লেখো বা একটা মানে প্রেজ লেখো। তা আমি রেন নিয়ে লিখেছি বসে বসে, ঠিক আছে। সেদিন হয়তো বর্ষাও ছিল না, প্রচণ্ড রোদ ছিল, লোডশেডিং হয়ে গেছিলো, ঠিক আছে। তার মধ্যেই বসে বসে লিখেছি, কারণ আমার স্যার বা আমার শিক্ষক বলেছেন সেটা আমার লিখতে। সে জায়গায় ব্রিটেনের একটা স্কুলে আমি গিয়ে দেখছি যে ব্রিটেনের স্কুলটাতে সেই বাচ্চাগুলোকে বর্ষার মধ্যে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হলো, তারা বৃষ্টিতে ভিজলো, এবার বেরিয়ে এসে ওদেরকে ধরে নিয়ে এসে বসিয়ে বলা হলো কি অভিজ্ঞতা করলে সেটা লেখো। দুটোই কিন্তু টার্গেট অফ ওয়ার্ক দুটোই সেম, আউটপুটও কিন্তু দুটোই সেম। আবার গুরুদেবেরও যে আমরা পড়ানোর ধরন বলি, যেটা গুরুদেব আজ গুরুদেবকে শুধু তো আমরা কবি বলতে পারি না, উনি একজন বড় দার্শনিকও ছিলেন, সব থেকে বড় দার্শনিক উনি। কারণ বিশ্ব কবির সঙ্গে আমার মনে হয় দাড়িকেনের মতন জায়গাতেও ওনার বিরাট ভূমিকা আছে, কারণ ওনার আমরা অনেক কিছু পড়ে বুঝতে পারি, তিনি তো আশ্রয় আমাদের, এক্স্যাক্টলি, তিনি আশ্রয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে গুরুদেবের পঠনের যে পদ্ধতি, সেখানেও কিন্তু এটাই মেনশন আছে যে হ্যাঁ তুমি তাকে বাইরে নিয়ে বসিয়ে পড়াও, ঠিক আছে, এবং বাইরে নিয়ে বসিয়ে পড়ালে সে যখন দেখবে বুঝবে, তার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা অনেক বেশি হবে।
সে মাথায় রাখতে পারবে অনেক বেশি, যেটা আজকের দিনে আমরা বলি অডিও ভিজুয়ালি পড়ালে বা স্মার্ট ক্লাসে পড়ালে বাচ্চারা বেশি বোঝে, বেশি বুঝতে পারে। ঠিক তাই। কারণ 85% রিঅ্যাবজর্বেশন হয়। এবং এই 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 তুমি খুব গুরুত্বপূর্ণ কথা বললে, এই যে আমাদের একটা এমন আমরা সময়ে চলে আসছি, এই যে স্মার্ট ক্লাস, স্মার্ট ম্যান, আমরা এই ডেফিনেশনগুলো বদলে ফেলছি কেন? আমরা অনেক সময় ভাবছি কি একটা স্মার্ট ম্যানকে যে স্মার্ট ওয়াচ পরে, এক্স্যাক্টলি, যে স্মার্ট ফোন ইউজ করতে পারে, যে স্মার্ট ডিভাইসেসগুলোকে অপারেট করে, এক্স্যাক্টলি, কিন্তু তা তো না। না, ওটা তো রোবটও করতে পারে, ওটা তো রোবটও করতে পারে। ওই যে ইন্টেলিজেন্সের আগে আর্টিফিশিয়াল শব্দটা তো এখানে। একটা স্মার্ট ম্যান হচ্ছে সেই যে মানুষটা গোটা জীবনের যে কোনো পরিবর্তনশীল পরিস্থিতিতে নিজেকে ঠিক রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারে, মানানসই হতে পারে, অ্যাডাপ্টেবিলিটি যেটা। এবং অ্যাডাপ্টেবিলিটি শুধু নয়, মানে যদি কোনো জায়গাতে তার চলার পথে ভিন্নতা সে দেখতে পায়, সেই ভিন্নতাটাকে তার নিজের অনুকূলে নিয়ে আসবার চেষ্টা করবে। দ্যাট ভেরি ম্যান ইজ স্মার্ট ম্যান। আমরা ভাবছি কি স্মার্ট ডিভাইসেসগুলো যে ইউজ করতে পারে সে স্মার্ট ম্যান। এই যে ডেফিনেশনগুলো বদলে যাচ্ছে, এই বদলটাও কিন্তু খুব সুখকর বদল নয়। ঠিক ঠিক। আমি এই যে ডিফারেন্সিয়েশন, আমরা এত কিছু আমরা মানে মানে দেখলাম, শুনলাম, বুঝলাম, তো এইগুলো তো অবভিয়াসলি আমাদের সমাজের ক্ষেত্রেও খুব ভয়ঙ্কর। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যখন এই কথাটা বললেন যে সাহিত্যের কথা, আমি পড়েছি সাহিত্য নিয়ে, আপনার ব্যাকহ্যান্ড পুরোটাই মানে ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই ইংলিশ এবং লিটারেচার, সেই জায়গায় আপনার কাছ থেকে আমরা এই অনুভাবনাগুলো বা চিন্তনগুলো পাচ্ছি। সত্যি আমার খুব প্র্যাকটিক্যালি আমার খুব ভালো লাগছে যে সেই জায়গাটা দেখছেন। তো আপনার ক্ষেত্রে স্যার আমরা অনেক সময় দেখতে পারি যে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি সহ বিভিন্ন জায়গায় সরকার অনুষ্ঠানে আপনাকে সম্মান স্বীকৃতির জন্য ডাকা হয়। এছাড়াও বিভিন্ন প্রাইভেট অনুষ্ঠানে আমরা আপনাকে দেখতে পাই যে আপনাকে প্রতিকৃত হিসেবে অ্যাজ এ সঞ্চালক সেখানে আপনাকে রাখা হচ্ছে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আপনি আপনার নিজেরও পাবলিকেশন বই আপনারও অলরেডি হয়তো বেরিয়েছে, সময়ের সংলাপ বইটা হয়তো আপনার পাবলিকেশন এই বছর আপনার আগের বছর মনে বেরিয়েছিল, হ্যাঁ 2 বছর হলো। তো স্যার লেখাটাও আপনার মানে এটার সঙ্গে সঙ্গে চলছে, এবং আমি যতটুকু আপনাকে ফলো করি দেখতে পাই যে মোটামুটি মানে যেগুলো ফ্লো অন দ্য ফ্লো, মানে সামাজিক যে পরিবর্তন হচ্ছে সব কিছুতে আপনি লেখেন, ঠিক আছে। মানে আমাদের আর্টিস্ট বা ক্রিয়েটিভ মানুষের কাজ কি, যে আমরা আমাদের ওয়ে অফ এক্সপ্রেশনটা সোসাইটিতে রাখবো, কিন্তু আমরা একটু মোল্ড করে রাখতে পারি যেহেতু আমাদের ওই ইন্টেলিজেন্সটা ডেভেলপ হয়ে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোনো সময় কি এটা আপনার মনে হয় যে এই যে পরিবর্তনগুলো পেরেন্টসদের মধ্যে আসছে বা বাচ্চাদের ছাত্রদের মধ্যে আসছে, বা আপনিও তো বিভিন্ন জায়গায় বিভিন্ন কনফারেন্স অ্যাটেন্ড করছেন, বিভিন্ন জায়গায় আপনি ইনভাইটেড হন, কারণ ওই জন্য আমি আপনাকে শুরুতে জিজ্ঞেস করলাম যে স্যার আপনি ম্যানেজ করেন কী করে? কারণ আপনারও দিনটা 24 ঘন্টা, আমারও দিনটা 24 ঘন্টার, যে দেখছে তারও দিনটা 24 ঘন্টার, পৃথিবীর ব্যস্ততম এবং পৃথিবীর অলস মানুষের জন্য দিনটা 24 ঘন্টা। তো এই সবগুলো ম্যানেজ করেন কেন, মানে কীভাবে করেন? তো আমি এটা জিজ্ঞেস করছি যে এই যে স্যার সাহিত্য চর্চা, আপনিও তো কোনো সময় ছেলে ছিলেন, আপনিও তো বড় হয়েছেন, আজ হয়তো বাবা হয়েছেন, আজকে করছেন, তো এই সাহিত্য চর্চাটা কি আপনাকে কোনো সময় সাহায্য করে আলাদাভাবে, যে আপনার কোনো মানসিক অসুবিধা বা কোনো স্ট্রেসের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, বা কোনো কথা হয় না যে আমরা অনেক সময় আমাদের থেকে শক্তিশালী মানুষকে কিছু বলতে পারি না, কিন্তু মন প্রাণ চাই যে এটা বলেই থাকে যে এটা ভুল, তো সেটা আমরা অন্যভাবে প্রকাশ করছি। তো সেক্ষেত্রে লেখা বা এই যে পাবলিকেশন, বা আপনি তো মানে আউট অফ ইউর মানে টিচিং প্রফেশন ইউ আর অলসো রাইটার, কারণ আমরা এপিপিতেও এডিটোরিয়াল দেখতে পাই অনেক সময়। তো এই যে পার্টটা, এটাকে আপনি এগিয়ে নিয়ে যান কীভাবে, মানে এটা মাথায় সেটেল করে চলে কীভাবে, এটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, এটাকে কোনো সময় আপনাকে হেল্প করে, বা বাচ্চাদের বা পেরেন্টসদের মধ্যে যদি এরকম কোনো কিছু একটা অ্যাক্টিভিটি থাকে, এটা কি তাদেরকে ভবিষ্যতে হেল্প করবে এরকম কোনো ট্রমা থেকে বেরিয়ে আসার জন্য, যে লাইফে অ্যাচিভমেন্টটা ফ্যাক্টর নয়, এমনি বাঁচাটাও ফ্যাক্টর? ঠিক না, আমি তোমাকে বলি প্রথমেই যে কথাটা তুমি বললে যে মানে আমার লেখালেখির যে জায়গাটা, একদম এই আমার লেখালেখিটাকে আমি এইভাবেই দেখি। আমি যেহেতু সোশ্যাল বিং, আমি একটা সামাজিক মানুষ, সামাজিক বিভিন্ন যে সমস্ত ঘটনাবলী ঘটে চলেছে, সেই প্রত্যেকটি ঘটনা আমার উপরে তার একটা প্রভাব বিস্তার করে, আমার উপরে সে ক্রিয়া প্রতিক্রিয়া করছে। একদম একদম। আর আমি ওই লেখাটার মাধ্যমে আমি ওই ঘটমান যে বাস্তবতা, সেই বাস্তবতাটার উপরে আমি রিয়াক্ট করছি। এক্স্যাক্টলি। মানে আমার লেখালেখিটা হচ্ছে আমার একটা প্রতিক্রিয়া জানানো, রিফ্লেক্স এন্ড রিঅ্যাকশন। একদম ঠিক, যেটা ইমপ্লিমেন্ট হচ্ছে সেটাই লেখা। এবং আমি মনে করি যে এটা একজন মানে এটা সাহিত্যের কাজও তাই। একদমই তাই, একদম। মানে লিটারেচার ইজ দ্য মিরর অফ দ্য সোসাইটি। এক্স্যাক্টলি। এবং মানে এইটার জন্যই কিন্তু আমরা আমাদের এত লিটারেচারকে আজও রাখি হাতের কাছে। ঠিক তাই, কারণ হিস্ট্রি আর লিটারেচার যদি কেউ একসঙ্গে একই ঘটনার পড়ে, তখন পুরো রিয়েলিটিটা সে ইমাজিন তৈরি করতে হয়ে যায়। পারে। এবং এই জন্যই এখনো এত বছর পরেও আমরা
শতবর্ষ পরেও কারো লেখা পড়ি, দ্বিশত বর্ষ পরেও পড়ি, 300 বছর পরেও পড়বো। কারণ ইতিহাস ইনফ্লুয়েসড হয়েছিল, হবেই। সাহিত্য ইনফ্লুয়েসড হয়নি। ঠিক তাই। মানে এই প্রসঙ্গে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা আমি কথা বলি, আ পোয়েট ইজ এ ম্যান স্পিকিং টু মেন। এক্স্যাক্টলি। মানে কবি কোনো ভিন্ন গ্রহের কেউ নন, তিনি একজন মানুষ যিনি অনেক মানুষের সঙ্গে কথা বলছেন। ঠিক। এখন একটা কোনো ঘটনা ঘটলো, সেটা খুব সুখের ঘটনা হতে পারে, কোনো অসুখের ঘটনা হতে পারে, যে ঘটনাটা হয়তো আমাকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, রাগ তৈরি করেছে আমার মধ্যে, আবার একই সঙ্গে খুব আনন্দও হয়েছে কোনো ঘটনাতে। একদমই তাই। তাহলে এই সমস্ত অনুভূতিগুলো আমি শব্দে বাক্যে আমি প্রকাশ করবার চেষ্টা করছি। সেটা কখনো ছন্দবদ্ধ হয়ে, হয়তো কেউ ওটাকে কবিতা বলছেন, কেউ বলছেন ছড়া, বা হয়তো ছন্দ ব্যতি রেখে আমি যখন একটা বড় আকারে দাঁড় করলাম, কেউ বলছেন প্রবন্ধ, বা হয়তো আমি একটু কল্পনার বিস্তার করে আমি লিখলাম, কেউ বলছেন ছোট গল্প। এরকমভাবে আমি আমার প্রতিক্রিয়া জানাচ্ছি। আমি যদিও এই এয়ারটাইট এরকম কোনো এস্টাবলিশমেন্টের আমার লেখার ক্ষেত্রে অন্তত বিশ্বাস করি না। আমি জানি না আমি কবিতা লিখতে পারি কিনা, বিশ্বাস করি পারি না। আমি জানি না ছড়া লিখতে পারি কিনা, বিশ্বাস করি পারি না। ঠিক। গোটা জীবনে হয়তো একটা যদি পারি সেটা আমি সফল হব। ঠিক ঠিক। আমি প্রবন্ধও লিখতে পারি কিনা জানি না, হ্যাঁ। কিন্তু যেটা আমি জানি সেটা হচ্ছে আমি কোনো একটা ঘটনার একটা প্রতিক্রিয়া জানাতে পারি। হ্যাঁ। ওই যে কথাটা তুমি বললে, যে আমার মনের মধ্যে যে আনন্দটা হলো, সেই আনন্দটা, এই যে জীবনানন্দ দাশের তুমি কথা বলছিলে, হেমন্তকাল চলছে এখনো কিন্তু শীত আসেনি না। এই যে হেমন্তকালটাকে কবি জীবনানন্দ দাশ যেভাবে জীবন্ত করে তুলেছেন, রবীন্দ্রনাথও করেছেন, রবীন্দ্রনাথের তো 6 ঋতুকেই তিনি করেছেন, কিন্তু হেমন্তকালকে জীবনানন্দ দাশ যেভাবে করেছেন, এই যে জায়গাটা, তার ওই ভালো লাগাটা থেকে তার প্রতিক্রিয়া কিন্তু ওটা। একদম একদম একদম। এবারে আমি তো আর ওই পর্যায়ের কেউ নই, আমি অতি সাধারণ একজন অক্ষর শ্রমিক, শব্দশিল্পী, শব্দশিল্পীও নয়, শব্দ শ্রমিক। আমার হাতে কিছু শব্দ আছে, কিছু বাক্য আছে, আমার মাথার মধ্যে ভাবনা আছে, আমি সেইগুলিকে নিয়ে কিছু লিখবার চেষ্টা করি। আমি ওটা যদি না লিখতে পারি, আমার ভেতরে একটা অস্বস্তি কাজ করবে। ওই আনন্দটাও প্রকাশ করতে পারলাম না, বা কষ্টটা বা রাগটাও প্রকাশ করতে পারলাম না। ওই তুমি যেটা বললে, ওটা লিখে পরে কিন্তু আমার একটা তৃপ্তি হয়, মানে কোনো একটা, ওই তৃপ্তিটাও কিন্তু আমার লেখার একটা অক্সিজেন। ঠিক। আর ওই যে তুমি বললে যে ব্যস্ততার মধ্যে সময় বার করার যে জায়গাটা, মানে অনেক সময় অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে যখন আমি হেঁটে চলি, বাস করি, যে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে আমি বেঁচে রয়েছি, তখন ওই কার্বন ডাইঅক্সাইড থেকে বেরোবার একটা রাস্তা, একটা অক্সিজেন সিলিন্ডার হচ্ছে গিয়ে ওই লেখালেখিটাই। বা ওই যে তুমি বললে বিভিন্ন মঞ্চে আমাকে হয়তো কোনো বিষয়ে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হলো, বা কোনো জায়গাতে হয়তো কিছু বলবার আমন্ত্রণ জানানো হচ্ছে, বা সঞ্চালনার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে, তখন আমি ওই যে ওইটাকেও আমি মনে করছি কি আমার একটা নিজের একটা সৃজনশীল প্রকাশ হিসাবেই আমি মনে করি, যে প্রকাশটা আমাকে একটা অক্সিজেন দেবে, সেই অক্সিজেন দেবে যেটা পরবর্তী যে কার্বন ডাইঅক্সাইডের যে বাতাবরণ, সেই বাতাবরণের সঙ্গে লড়াই করতে আমাকে সাহায্য করবে। মানে ওই কাজগুলো আমার নিজের একটা ক্লান্তি দূরও করে দেয়। সেটা কিন্তু সব দিক দিয়েই বললাম। এই যে একটা ভালো কিছু দেখে খুব আনন্দ হলো, সেই আনন্দটাও আমি হয়তো শব্দবাক্যে লিখবার চেষ্টা করছি, বা কোনো একটা সামাজিক সমস্যা, সেই সমস্যাটাকে আমি লিখলাম, আমি লিখে দিলাম, আমার সমস্যাটা সমাধান হয়ে গেল, সমাজের বদল ঘটে গেল, এত বড় মূর্খ আমি নই, কিন্তু অন্তত আমি তো জানলাম যে আমি এই বিষয়টার একটা সঠিক একটা সমাধানের দিক নির্দেশ করবার চেষ্টা করেছি, বা আমি চুপচাপ বসে থাকিনি, আমি অন্তত অংশগ্রহণ করেছি। সেই অংশগ্রহণের মধ্যেও একটা আনন্দ আছে। ঠিক। আর আমি বলে দিলাম একটা সাহিত্য সৃষ্টি হয়ে গেল, আর সমাজ বদল ঘটে গেল, এত সহজ সরল সমাজও নয় এটা। একদমই তাই। হাতি ঘোড়া গেল তল, আমি বলি যদি এখন কত জল মাপতে যাই, এটা হয় না। একদমই তাই। কিন্তু আমার নিজের ভালো থাকার জন্য এটা করা দরকার। ঠিক ঠিক ঠিক, একদমই তাই। আমার কাজের কিন্তু তৃপ্তিটা এখান থেকেই আসে। ঠিক। আর একটা জিনিস কি, মানে যখন মানে শিল্পী বা স্রষ্টা যখন কোনো একটা শিল্পকলা তৈরি করে বা সৃষ্টি তৈরি করে, তখন যদি সেই স্রষ্টা ভাবে যে এটা আমাকে কালকে কেউ ভালো বলবে তবে আমি করছি, তাহলে কিন্তু এই বিশ্বে এত সুন্দর সুন্দর জিনিস হতো না।
ঠিক তাই। এবং আমরা অনেক জিনিসের, অনেক স্রষ্টার, অনেক শিল্পীর অনেক তৈরি করা জিনিস বহু পরে গিয়ে সেগুলো ভ্যালিডেট করে বা বুঝতে পারি। ঠিক ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কোনো সেই প্রশ্নটাই আসে না যে কে কি বলবে। না, অবশ্যই সব থেকে বেশি ম্যাটার করে করার পর আমি নিজে তৃপ্তি পেলাম কিনা, অবশ্যই আমি খুশি। ঠিক তাই, অবশ্যই পাঠকের একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রিডার রেসপন্স ক্রিটিসিজম বলে একটা থিওরি আছে। এক্স্যাক্টলি। মানে লিটারারি টেক্সট ইজ লাইক অ্যান এমটি কন্টেনার ওয়েটিং টু বি ফিল্ড উইথ মিনিং বাই দ্য রিডার। আমি লিখলাম, পাঠক পড়ে তার মধ্যে অর্থ আরোপ করবার চেষ্টা করে, হয়তো আমি যতটা ভাবিনি একজন পাঠক হয়তো তার থেকে আরেক দুপা এগিয়ে একটু বেশি ভেবে তাতে অর্থ আরোপ করলো, এটাও হয়। সেটা পরে হয়তো আমাকেও সমৃদ্ধ করে। একদম। মানে এই একটা কথা আমার এখানে দুটো কথা খুব প্রমিনেন্টলি মনে পড়ছে। একটা হলো গালিবের মানে যখন শায়রি আমরা পড়ি বা শায়রি যে কোনো জায়গায়, আমি জয়পুরে একটা শায়রির মেয়েতে ছিলাম কনফারেন্সে, তো শায়রির একটা হলো 2 লাইন বা 3টে লাইনের একটা শায়রি হয়। এবার সেটা হয়তো একটা লোকের 30-40 বছর জীবনের সারাংশ দিয়ে সে হয়তো ওই 3-4টে লাইন ঠিক তাই অন স্টেজে এসে বলছে। এবারে 3-4টে লাইনের মধ্যে এত মজা আছে যে ওইটা নিয়ে আপনি যেরকম ভাববেন, প্রত্যেকটা মুহূর্তে যেরকম আপনি ভাববেন সেরকম ওটা আউটপুট দেবে। যে কোনো লেখনের ক্ষেত্রে আমি দেখেছি এটা হয়। তাই তো। এবং গীতা আপনি আজকে পড়ুন বা যে কোনো বই আপনি আজকে পড়ুন, যেদিন আপনার মন খারাপ থাকবে সেদিন পড়ুন, যেদিন আপনার মন ভালো থাকবে সেদিন পড়ুন। ঠিক তাই। এবং ডিফারেন্ট। অনেক সাহিত্যের হয়তো কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো একজন সাহিত্যকার লিখে গেছেন, সেটা পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে তার একটা সার্বজনীন একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। মানে একটা অকেশনাল ক্রিয়েশন হ্যাজ বিকাম আলটিমেটলি ইউনিভার্সাল অ্যাকসেপ্টেবিলিটি। ঠিক। না হলে আমরা ওয়ার অ্যান্ড পিস কত বছর আগে রাশিয়ায় লেখা আমরা আজও পড়ছি কেন? উইলিয়াম শেক্সপিয়ার, তিনি তো আমার মাতৃভাষায় লেখেননি, কিন্তু তার একটা কোট আমরা এখনও করছি কেন? জীবনের সংজ্ঞা দিতে গিয়ে কেন এখন আমরা বলছি লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, আ পুয়ার প্লেয়ার দ্যাট স্টার্টস অ্যান্ড ফেটস ইজ আওয়ার আপন দ্য স্টেজ, দেন ইজ হার্ড নো মোর, ইট ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়েট ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাইং নাথিং। কেন বলছি? কারণ কোনো একটা জায়গাতে আমরা আমাদের মনের কথাটা তার লেখার ওই শব্দে বাক্যে খুঁজে পাচ্ছি। একদম। কারণ প্র্যাকটিক্যাল রিয়েলিটির সাথে যদি ম্যাচ না করে তাহলে সেটা কোনো ভ্যালিডেশন। ঠিক তাই। ঠিক। আমি এইখানটাতে আরেকটা কথা আমার মনে পড়লো যে গুরুদেবের কাছে একবার কবি সুকান্ত একবার গেছেন কথা বলতে, ওনার কবিতা কেমন লেখা হচ্ছে বা হচ্ছে, তখন গুরুদেব ওনাকে একটা টাস্ক দিয়েছিলেন যে তোমার কাজ হচ্ছে তুমি প্রতিদিন কাগজ পেন নিয়ে বসবে, সারাদিনে একটা টাইম, সেদিন তুমি লিখবে, শেষ সময় তুমি লিখবে, এবং তুমি দেখবে আস্তে আস্তে তোমার ওখান থেকে লেখার আরও পরিবর্তন হবে, আরও মাধুর্য বাড়বে। সুকান্ত পরে আবার যখন অনেকদিন পর দেখা যায় তখন বলছে কোনো সময় আমার একটা লাইন লেখা হয়, কোনো সময় একটা ওয়ার্ড, কোনো সময় একটা ডট, কোনো সময় আমি পুরো পাতা পড়ি আরও 10টা পাতা লিখি। তো সত্যি তাই, যে কোনো জিনিস প্রসেস করলে সেটা আস্তে আস্তে মানে নিউরোসাইকেট্রিক্যালি ডেভেলপড হয়, প্লাস আমরা সব কিছুর পরিবর্তন সেটা আমরা খুব ভালো করেই জানি। এবং সব থেকে বড় ব্যাপার হলো যদি ভালো জিনিস তৈরি হওয়ার জন্য সময় দিতে হয় তখন অসুবিধা তো নেই। ঠিক তাই। আর তুমি যে আরেকটা তোমার প্রশ্ন করেছিলে, যেটা হয়তো তখন আমি স্কিপ করে গেছিলাম, তোমার এই প্রসঙ্গে মনে পড়ে গেল, সেটা হচ্ছে গিয়ে এই যে ক্রিয়েটিভ কাজকর্ম, এই ক্রিয়েটিভ কাজগুলো আমাকে আমার পেশাগত ক্ষেত্রেও কিন্তু সাহায্য করে এই কারণেই, ওই যে বললাম যে একটা দুমলাটের মধ্যে বইটাতেই কিন্তু তার শিক্ষাটা নেই। একদম। আমার কাজ হচ্ছে কিন্তু তাকে কোনো একটা জায়গাতে তার একটা সোশ্যালাইজেশন ঘটানো, তার একটা সামাজিকীকরণের জায়গায় ওই যোগসূত্রটা তৈরি করা। তাহলে আমি এই যে জায়গাটাতে কাজ করছি, সেই কাজটা করে ওই যে সোশ্যাল ডিমান্ড যেটা, সেই ডিমান্ডটা কিন্তু আমি আমার একটা ছাত্রের কিন্তু তার যে পঠন পাঠনের যে জায়গায়, সেই ডিমান্ডটাকে কিন্তু আমি কোরিলেট করবার চেষ্টা করছি। সেটা কিন্তু অবশ্যই মনে হয় আমার, মানে যেহেতু আমি ভাষা এবং সাহিত্যের ছাত্র এবং পেশাগতভাবে শিক্ষক, আমার কিন্তু কোনো একটা জায়গাতে আমার এই সৃজনশীল প্রচেষ্টা আমার পেশাগত ক্ষেত্রেও আমাকে সাহায্য করে। ঠিক, মানে থট প্রসেসটা মেনলি এনরিচমেন্টে খুবই সাহায্য করে। ঠিক তাই। যেমন মানে আমি এই প্রসঙ্গে আমি কলকাতা আকাশবাণীতে ক্লাস নিতে যাই মাঝে মধ্যেই, তো সেখানেও কিন্তু মানে আমার ওই ক্লাসের মধ্যে কিন্তু মানে যে ওখানে রেকর্ডিং যেটা হয়, সেখানে কিন্তু অনেক বিষয়বস্তুর মধ্যে কিন্তু আমার এই জায়গাগুলো এসেছে। মানে ওই কোরিলেশনের জায়গাটা আমার কিন্তু বলার এবং প্রতিষ্ঠা করবার আমার কিন্তু সুযোগ রয়েছে। ঠিক। এবার আমরা আর আপনার সময় নেব না, কারণ অনেকটা সময় আমরা মানে বলেছিলাম একটা কমিটমেন্ট টাইম, তার থেকে অনেক বেশি সময় নিয়ে ফেলেছি। আপনি ব্যস্ততম সময় আমাদের সময় দিয়েছেন, তার জন্য অনেক আমরা থ্যাঙ্কফুল টু ইউ। আমরা চেষ্টা করবো যাতে আবার আপনাকে আমরা জানাতে পারি, আবার আপনাকে বসাতে পারি। শুধু শেষ করার আগে আমাদের এখানে হ্যালো পৃথিবীর পডকাস্টে আমরা কয়েকটা প্রশ্ন করেই থাকি সবাইকে, তো উইল গো উইথ দ্যাট। প্রথম প্রশ্ন হলো, কি খেতে ভালো লাগে?
চা কফি। চা কফি। কি রান্না করতে ভালো লাগে, কি কোনটা বেস্ট বানান আপনি? আমি একদমই রান্না করতে পারি না। না, কোনো একটা জিনিস তো আপনি বানান নিশ্চয়ই। এখন অবধি তো বানিয়ে উঠতে পারিনি, যেরকম আমি খুব ভালো ভাত বানাতে পারি, ভাত রান্না করা আমার খুব ফেভারিট, আমি এটা খুব ভালো বানাতে পারি। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি এখন অবধি কিচ্ছু বানিয়ে উঠতে পারলাম না। হ্যাঁ ঠিক। বেশ স্যার, আর একটা প্রশ্ন, সেটা হলো বেস্ট টাইম, মানে বেস্ট টাইম পাস কি, বা এমন কোন ওয়ার্ক যে ওয়ার্কটা করে আপনি যখন খুব আনন্দিত হন? অবভিয়াসলি আই উইশ কি এটার আনসার মানে লেখালেখি হবে, যে কোন জিনিসটা আপনি এমন ভালোবাসেন যে কাজটা আপনি যখন খুব আনন্দে থাকেন সেটা আপনি করেনি, এবং সেটাতে আপনি মনে করেন যে এটা করলে সোসাইটির মধ্যে মেবি কোনো চেঞ্জ ক্রিয়েট হতে পারে। ওই যে যেটা বললাম, মানে প্রথমত হচ্ছে খুব ওই বিষয়ের মধ্যে, বিষয়ের যদি ওপরে খুব ভালো লেখাপত্র যদি থাকে, আমি সেই লেখাপত্রগুলো পড়বার চেষ্টা করি, এবং অ্যাট দ্য এন্ড অফ রিডিং আমি চেষ্টা করি কি ওই বিষয়টার মধ্যে, ওই বিষয়টাই আমাকে যেভাবে প্রভাবিত করলো, আমি যদি শব্দে বাক্যের পোশাকে আমি আমার ওই ভাবনাটাকে একটু বাইরে নিয়ে আসতে পারি। বাহ, ঠিক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের সকলে পরিচিত, আমাদের সিউড়ির এমন একজন মানুষ যিনি এখানেই জন্মেছেন, এই মাটির সন্তান, এবং এই মাটিকে আরও সুন্দরভাবে তাদের লেখনী এবং তার কর্মকাণ্ড দিয়ে পরিস্ফুট করছেন এবং সমৃদ্ধ করছেন। বলে না যে জমিতে যদি সার না পড়ে গাছ ভালো হয় না, তো এইরকম দুজন মানুষ আমাদের এখানে বিলং করেন, যারা সত্যি আমাদের এই সিউড়ি বা আমাদের বীরভূমের জমিকে আরও উর্বর করে তুলছেন। আমাদের সঙ্গে ছিলেন সন্দীপন রায়, একজন বিশিষ্ট শিক্ষক, একজন সমাজচিন্তক, সাহিত্যিক এবং একজন সমাজকর্মী। হ্যালো পৃথিবীর এই পডকাস্টে আমরা আজকে তাকে পেয়েছিলাম, অনেক কিছু আলোচনা করলাম। যারা দেখছিলেন তাদের কাছে এটাই অনুরোধ, প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না যে কোন জায়গাটা আপনার ভালো লাগলো, কোন জায়গাটা আপনি আমার চেয়ারে বসলে হয়তো আরও বেটার করতে পারতেন, কোন প্রশ্নটা আমি স্কিপ করে গেলাম। কারণ আমি আজকেও ওনাকে অনুরোধ করলাম যে পরে যদি আবার সময় পাওয়া যায় ওনার ব্যস্ততম স্কেডিউলে, দেন আমরা আবার বসবো, আবার হ্যালো পৃথিবী পডকাস্টে আমরা যদি সন্দীপন রায় মহাশয়কে পাই, আবার অনেক প্রশ্ন নিয়ে বসবো, যেগুলো আপনারা এবার আমাদের দেবেন। সকলকে জানাই অনেক ধন্যবাদ আমাদের এই হ্যালো পৃথিবী পডকাস্ট দেখার জন্য। আপনাদের নিজের চ্যানেল S2S মিডিয়ার এই পডকাস্ট আপনারা দেখুন, ভালো করে বুঝুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, এবং কোনগুলো ভালো লাগছে না সেগুলো আগে জানুন। কারণ আপনাদের নিজেদের চ্যানেল, আপনাদের নিজেদের পডকাস্ট, সব কিছু নিয়ে আপনারাই কিন্তু আসল। তাই আপনাদের নিজেদের চ্যানেল যদি এগিয়ে নিয়ে যেতে চান, আপনারাই পারবেন। সকলকে জানাই অনেক ধন্যবাদ এত মূল্যবান সময় আমাদের সঙ্গে স্পেয়ার করার জন্য। আমাদের সঙ্গে ছিলেন সন্দীপন রায়। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার, সকলকে জানাই ধন্যবাদ। স্বনামধন্য চিকিৎসক সুবোধ সাহার নামাঙ্কিত একটি অত্যাধুনিক মাল্টি স্পেশালিটি হাসপাতাল তার প্রিয় শহরে। তাই আর দূরে যাবেন কেন, সিউড়িতেই পাবেন আপনার সুরক্ষার সমস্ত ধরনের প্রতিশ্রুতি। ডাক্তার সুবোধ সাহা হাসপাতাল, আপনার সুরক্ষার প্রতিশ্রুতি, একেবারে আপনার পাশে।